আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, তোমরা যারা আগামীতে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের হাতে সময় খুবই কম। 1 মাসের মতো সময় আছে। এই শেষ 1 মাস ইংরেজি সেকেন্ড পেপার অংশে ভালো করার জন্য কোন বিষয়গুলো পড়া জরুরি আর কোন বিষয়গুলো স্কিপ করা জরুরি, এই বিষয়টা জানা তোমার জন্য অতীব জরুরি। সো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি 24-এর ইংরেজির ফাইনাল সাজেশন ইংরেজি সেকেন্ড পেপারের জন্য, যেখানে আমি আজকে ইন টোটাল এমসিকিউ যে পার্টটা, অর্থাৎ যেটাকে আমরা রিটেন পার্ট ব্যতীত যে এমসিকিউ অংশটা আছে, যেখানে 60 নাম্বার পুরোটাই গ্রামার ভিত্তিক, 60 নাম্বার যেটা পুরোটাই গ্রামার নির্ভর, এই গ্রামার নির্ভর 60 মার্কের একটা ওভারভিউ সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। এটা যদি তুমি কমপ্লিট করে যেতে পারো, আপকামিং এইচএসসি পরীক্ষায় এই 60-এর মধ্যে 50+ নাম্বার পাওয়া খুব বেশি কঠিন হবে না ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আসি আসলে এই 60 মার্কের যে এমসিকিউ পার্টটা, এটা কিভাবে পরীক্ষায় আসতে পারে তার পুরো মার্কস ডিস্ট্রিবিউশনটা। প্রথমটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, যেটা প্রিপজিশন আকারে আসে। এখানে টোটাল 10টা প্রশ্ন থাকে এবং 10টা প্রশ্নে প্রত্যেকটার জন্য 0.5 করে 5 নাম্বার। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, এখানে হচ্ছে টোটাল 5 নাম্বার। এরপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এবং আমি প্রত্যেকটা টপিক থেকে তোমরা আসলে কি কি পড়বা কি কি পড়বা না, এটা ইন ডিটেলসে বলার চেষ্টা করবো, জাস্ট মার্কস ডিস্ট্রিবিউশনটা বলতেছি। এরপরে আসে রাইট ফর্ম অফ ভার্ব 7 নাম্বার, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে 10 নাম্বার, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম এন্ড পাংচুয়েশন। এটাই হচ্ছে আমাদের ইন টোটাল যে হচ্ছে এমসিকিউ পার্ট, যেটা পুরোটাই গ্রামার বেসড, যেটা পুরোটাই কি ভাইয়া গ্রামার বেসড। এরপরে আমাদের রিটেন বেসড যে টপিকটা আছে, ফর্মাল লেটার প্যারাগ্রাফ 2টা, এই 2টা প্যারাগ্রাফ হচ্ছে 30 নাম্বার, আর ফর্মাল লেটার হচ্ছে 10 নাম্বার, টোটাল 40 নাম্বার। এই রিটেন পার্টের সাজেশনটা আমি প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে দিব, যাতে করে তোমরা যারা এতদিন পর্যন্ত রিটেন অংশে খুব বেশি দুর্বল ছিলে, তারাও যাতে পরীক্ষার হলে মোটামুটি 10-এর মধ্যে 8-7 পাওয়ার মতো একটা অবস্থান তৈরি করে আসতে পারো। সুতরাং আজকে আমি রিটেন নিয়ে আলোচনা করতেছি না, আজকে দেখবো আসলে এমসিকিউ এর জন্য বা 60 মার্কের গ্রামারের জন্য আমি কি কি পড়বো। নাম্বার 1, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, যেটা হচ্ছে প্রিপজিশনের ক্ষেত্রে। ভাই প্রিপজিশন বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে আমরা পড়ছি, কিন্তু প্রিপজিশন আসে কয়েকটা সেগমেন্টে। সেটা হচ্ছে বেসিক ইউজেস অফ প্রিপজিশন, যদি আমি বলি ইন, অ্যাট, বাই, উইথ, অ্যাবাউট, এই জাতীয় প্রিপজিশন গুলা আমরা সারা জীবনই ছোটবেলা থেকে পড়তেছি, স্কুল কলেজ লাইফ থেকেই পড়ে আসছি, এটা তো প্রথমেই পড়া লাগবে। এখন বেসিক ইউজেস অফ প্রিপজিশনের প্রশ্ন সংখ্যা বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় তুলনামূলক কম আসে, তুলনামূলক কম আসে। তারপরেও যে আসে না বিষয়টা এমন না, 10টা এমসিকিউ থাকলে এখান থেকে হয়তোবা 3 থেকে 4টা আসবে, আর বাকি যে 6 থেকে 7টা প্রিপজিশন, এটা কিন্তু ভাই এই অ্যাপ্রোপ্রিয়েট পার্টটা থেকে চলে আসে, বাকি পার্টটা কিন্তু এই পুরোটাই অ্যাপ্রোপ্রিয়েট অংশটা থেকে চলে আসে। তাহলে এই বেসিক ইউজেস অফ প্রিপজিশন এটা তো আমরা জানি এবং আরেকবার তো পড়বই, এর পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে পার্টটা আছে এটাতে খুব বেশি গুরুত্ব অবশ্যই দিতে হবে। তাহলে বেসিক এবং অ্যাপ্রোপ্রিয়েট মিলে আমার কিন্তু 8-10টা মানে কমন পড়ার মতো একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে তোমরা যে কোনো বই অথবা টেস্ট পেপারের যে পার্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট আকারে সাজানো আছে, খুব সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে ফেলবা। এখানে ভাই মুখস্থ করার বিকল্প নাই, এই পার্টটা আসলে মুখস্থ করতে হবে, এখানে মুখস্থ করার কোনো বিকল্প আমি দেখতেছি না। এর পাশাপাশি তোমাকে অবশ্যই তুমি যে পড়লা, এখন ভাই আমি প্রশ্নে ইমপ্লিমেন্ট করতে পারতেছি কিনা, এক্ষেত্রে বোর্ড কোশ্চেন সলভ খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড কোশ্চেন সলভ এটা অবশ্যই করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ ব্যতীত আসলে তুমি কাঙ্ক্ষিত অর্জনটা বুঝতে পারবা না, কারণ তুমি যখন পড়বা তোমার কাছে মনে হবে আমি সবই পারি, বাট তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা তখনই কিন্তু ভাইয়া বোঝা যাবে আসলে তুমি কতটুকু পারো বা না পারো। এক্ষেত্রে 17, 18, 19, 20 সালে তো আমাদের পরীক্ষা হয় নাই, 22, 23 এই টপিক গুলান একটু বোর্ড কোশ্চেনের যে সলভ গুলান এগুলা অবশ্যই করার চেষ্টা করবা। তুমি নিজে পড়ার পরে দেখে দেখে না ভাই, নিজে করার পরে তুমি একটু অ্যান্সার মিলাই দেখবা যে তোমার 10টার মধ্যে কয়টা করে হচ্ছে। তাহলে আমরা নাম্বার 1 ক্লিয়ার। নাম্বার 2 তে দেখতেছি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, যেটা হচ্ছে স্পেশাল ইউজেস। এক্ষেত্রে আসলে উইথ ক্লুজ এর ক্ষেত্রে আমরা যদি বলি সারা জীবন যে গ্রামার, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এগুলো যে পড়ছি, এই সারা জীবনের পড়াগুলার একটু হালকা ইমপ্লিমেন্টেশন করতে পারলেই আসলে
এখানে খুব ভালো নাম্বার পাওয়া যাবে। হালকা ইমপ্লিমেন্টেশন অবশ্যই তোমার এখানে লাগবে। সেক্ষেত্রে কিন্তু ভাই বোর্ড কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নাই। একটা জিনিস আমি বারবার বলি ভাইয়া, তুমি কতটুকু জানো না জানো এর থেকে বড় ফ্যাক্টর তুমি পরীক্ষার হলে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তোমার গ্রামারের ডেপথ অফ নলেজ অনেক ভালো, বাট তুমি টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষার হলে দেখাইতে পারতেছো না, এমসিকিউ লিখতে পারতেছো না, এটা আসলে কিন্তু ভাইয়া ওই জেনে কোনো লাভ নাই। এরপরে যেটা আসতেছে ভাই, কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লোজেস এন্ড ফ্রেজেস। এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স যদি তুমি ভালো জানো, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একাধিকবার ক্লাস দেয়া আছে। কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমার যদি ক্লিয়ার আইডিয়া থাকে, এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে 3 থেকে 4টা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ভাই চলে আসে। এবং এই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মানে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল থেকে সবচেয়ে বেশি আসে। এই কন্ডিশনাল সেন্টেন্সের পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট রুলস গুলা হালকা একটু দেখতে হবে, ইম্পর্টেন্স রুল দেখতে হবে, যাতে করে তোমার পাশে পাস পাওয়ার ক্ষেত্রে কি করবা, এগুলো তো দেখলা, কন্ডিশনাল সেন্টেন্স পড়লা, ইম্পর্টেন্ট রুলস দেখলা, এর পাশাপাশি ভাইয়া মাস্ট বি বোর্ড কোয়েশ্চেন সলভ, এর পাশাপাশি মাস্ট বি বোর্ড কোয়েশ্চেন সলভ। তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন সলভের পরে আরো সময় পাও, আরো যদি সময় হাতে থাকে, আরো সময় হাতে থাকলে অবশ্যই টেস্ট পেপার সলভ করারও চেষ্টা করবা। টেস্ট পেপার সলভের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, বিভিন্ন যে কলেজ গুলান আছে অথবা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একটু ট্রিকি হয়, একটু কঠিন হয়, এই টেস্ট পেপার থেকে বিভিন্ন প্রশ্ন সলভ করে নিজেকে জাজ করার একটা সুযোগ থাকবে। নাম্বার 3 কমপ্লিট। এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। ভাই এই যে বিষয়টা, যেটাকে আমি বলি সেন্টেন্স কারেকশনও বলা যেতে পারে, অথবা বাক্যের কোনো ভুল সংশোধনীয় বলা যেতে পারে, এক্ষেত্রে এই রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকটা ভাই আমরা সারা জীবন কিন্তু পড়ছি, রাইট ফর্ম অফ ভার্বস। কিন্তু মেইন যে ফ্যাক্টরটা আমরা কেন জানি পরীক্ষার হলে আসলে গুলাই ফেলি। এক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে যাই বলুক ভাই, যে যত কথাই বলুক যে আমার 10 মিনিটের সাজেশন ভিডিও থেকে 100% কমন, না ভাই, এটা পসিবল না। তুমি জীবনে রাইট ফর্ম অফ ভার্বের রুলসই পড়ো নাই, জীবনে প্র্যাকটিস করো নাই, তোরা আমি গিলাই খাওয়াইলেও কিন্তু ভাই তুমি এখন পাবা না। সুতরাং এই যে জিনিসগুলাতে একটু ইমপ্রুভমেন্ট আনার জন্য অবশ্যই নিজে নিজে বেসিক ইউজেস তো তুমি কম বেশি জানোই, এগুলো একটু রিভিশন করবা, আর যত পাবা প্রশ্ন সলভ করবা, যত পাবা নিজেকে প্রশ্নের মুখোমুখি করো। নিজেকে প্রশ্নের মুখোমুখি না করলে বোঝা যাবে না আসলে আমি পারি কি পারি না। এরপরে ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসটা, আমরা কিন্তু ভাই সিঙ্গেল ন্যারেশন কম বেশি সবাই পারি, সিঙ্গেল ন্যারেশন কম বেশি সবাই পারি। সিঙ্গেল ন্যারেশনের পাশাপাশি তোমার প্যাসেজ ন্যারেশন করতে কি লাগবে, এই বাক্যগুলা জুড়াই দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি যখন বাক্যগুলা অ্যাড করব, বাক্যগুলো অ্যাড করার ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসবে, ইন্টারোগেটিভে কি বসবে, কিভাবে ইন এডিশন, কিভাবে আফটার দ্যাট, এগুলা ইউজেস গুলা একটু দেখে নিতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, যেহেতু বোর্ড কোশ্চেন একটু তুলনামূলক আমি মনে করি সহজই হয়, বোর্ড কোশ্চেন সহজই হয়। তোমার যদি খুবই সহজ লাগে তুমি ক্যারেট কলেজের প্রশ্নগুলো সলভ করো, কারণ কঠিন প্রশ্নে নিজেকে যখন প্রস্তুত করবা সহজগুলো তোমার কাছে আরো অনেক ইজি হয়ে যাবে। পরবর্তী যে জিনিসটা মডিফায়ার্স, এই মডিফায়ার্স এর ক্ষেত্রে আমি 6 থেকে 7টা রুলস দেখছি। এই 6 থেকে 7টা রুলস যেটা প্রতিবারই আসতেছে, যেটা প্রতিবার আসতেছে। এখন আমাদের একটা মনে ভয় যে আমরা মডিফায়ার্সটাকে অনেক কঠিন করে ফেলি, বা এই টপিকটাকে আমরা অনেক বেশি পড়তে গিয়ে আসলে খুব ভালো করতে পারি না। সেক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই 6 থেকে 7টা রুলসের উপর আমি খুব দ্রুতই তোমাদের একটা সাজেশন ক্লাস দিয়ে দিব। এবং এখানে যে বিষয়টা, গ্রামারের যে কয়েকটা টপিক আছে, এই প্রত্যেকটা টপিকের ক্লাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আগামীকাল থেকে আপলোড হওয়া শুরু হবে ইনশাল্লাহ। অবশ্যই একটু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখো। রেগুলার ক্লাস যেগুলো পাবা প্রত্যেকটাই সাজেশন ভিত্তিক। যারা খুব শর্টকাট ওয়েতে ভালো করার সুযোগ থাকতেছে, প্লাস যারা খুব ভালোভাবে পড়ে ফেলছো, জাস্ট একটু টেকনিক গুলা শিখে পরীক্ষার হলে যাও, আরো ইমপ্রুভ করতে পারবা ইনশাল্লাহ। এর পাশাপাশি মডিফায়ার্স এর এই ক্লাসের পরে অবশ্যই ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, ক্লাসের পরে অবশ্যই বোর্ড কোশ্চেন মাস্ট সলভ করতে হবে। পরবর্তীটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। এটা এমন একটা টপিক, এটা ভাই আসলে মানে কেউ যদি বলে আমি খুবই পারি,
আমি তার কথাটাও বিশ্বাস করতে পারবো না। আবার কেউ যদি বলে আমি পারিই না একেবারে, আমি তার কথাটাও বিশ্বাস করতে পারবো না, কারণ সে আসলে ইউজেসটা জানে না। এই কানেক্টরে ভালো করার ক্ষেত্রে যে জিনিসটা ফার্স্ট অফ অল প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ভাই, যত পারি যত পারবো প্রশ্ন দেখব, যত পারবো প্রশ্ন দেখব। কারণ এই কানেক্টরসে ভালো করার ক্ষেত্রে প্রশ্ন প্র্যাকটিসের কোনোই বিকল্প নাই। কারণ এমনও অনেক কানেক্টর আছে, একই কানেক্টরের জায়গায় একাধিক অপশন রাইট হতে পারে। এখন এটা তুমি কেমনে শিখবা? এটা শেখার ওয়ে হচ্ছে অধিক পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সলভ, এর পাশাপাশি টেস্ট পেপারে। আমি যদি বলি তোমরা আসলে কানেক্টরসের কতগুলো টেস্ট পেপার সলভ করতে পারো, তুমি যদি মিনিমাম 50-100টা সলভ করতে পারো ভাই, লস হবে না। 50 থেকে 100টাও যদি সলভ করো লস হবে না, ফুল মার্ক এখানে পাওয়া সম্ভব। এর পাশাপাশি এই কানেক্টরস এর উপরেও আমি সাজেশন ক্লাস খুব দ্রুত, মানে আমি কন্টিনিউয়াস প্রসেসে ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমরা ক্লাস পেতে থাকবা প্রত্যেকটা টপিকের। এরপরে যেটা বলছি সিনোনিম অ্যান্টোনিম, এ ভাই এই যে বিষয়টা প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে খুবই সমস্যা, যে ভাই আমার এটা মনে থাকে না, মনে থাকে না, কি করা যায়? এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে ভাই, যেটা মনে থাকে না, মনে করো কোনো একটা শব্দ তোমার মনে নেই বা পড়তেছ মনে থাকতেছে না, সেক্ষেত্রে চোখ বন্ধ করে ভাই একটা শব্দ যদি 15 থেকে 20 বার পড়ো, আসলে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তুমি 2-1 বার পড়ে হচ্ছে না এটা বললে আসলে মানে মেনে নেওয়া যাবে না। কারণ এই সিনোনিম অ্যান্টোনিমে ফুল মার্ক পাওয়ার মানে খুবই একটা ভালো সুযোগ থাকে, ফুল মার্ক পাওয়ার খুবই একটা ভালো সুযোগ থাকে। এক্ষেত্রে বোর্ড কোশ্চেন সলভ করবা, পাশাপাশি টেস্ট পেপারে যত সিনোনিম অ্যান্টোনিম আছে যদি মুখস্থ নাও হয় অন্তত একবার চোখ বুলিয়ে যাবা, অন্তত একবার চোখ বুলায় যাবা, যাতে পরীক্ষার হলে অনেক সময় দেখলে মনে পড়ে যায়। অন্তত একবার চোখ বুলিয়ে যাবা, যাতে পরীক্ষার হলে দেখলে মনে পড়ে যাবে। কারণ তুমি যে জিনিসটা একবার হলেও পড়ছো পরীক্ষার হলে অনেক সময় মনে পড়ে যায়। লাস্ট নাম্বার হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনের ক্ষেত্রে আসলে বেসিক ইউজেসটা তো তোমরা জাস্ট একবার দেখে নিবা, প্লাস বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারবা কি কি টপিক থেকে আসতেছে, কি কি প্রশ্ন বারবার আসে। এই টপিক গুলো একটু ভালোভাবে পড়ে এবং টেস্ট পেপার সলভ করার চেষ্টা করবা। এখন ভাই বিষয়টা হচ্ছে অনেক কথাই বললাম, বাট এক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে প্রধান যে টটকাটা সেটা হচ্ছে এই লাস্ট ওয়েতে একটু শর্টকাট শিখতে হবে। লাস্ট সময় যেহেতু একটু শর্টকাট শিখতে হবে, প্লাস বেশি বেশি নিজেকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এখন এই শর্টকাট আসলে তুমি কিভাবে পাবা? এই শর্টকাট হচ্ছে আগামী কাল থেকে ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ যে আছে সাইদ সজীব এবং আমার ইউটিউব চ্যানেল, এই দুইটাতেই আমি রেগুলার এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য, বিশেষ করে 24 ব্যাচের জন্য খুব কম সময়ে কিভাবে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে, আগামীকাল থেকে এখানে আমি ক্লাস আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের যথাযথ সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা টপিকই শেষ করে দিব। আর আজকের এই ক্লাসের পুরো দাগানো স্লাইডটা পেতে গেলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমার পেজে নক করলেই তুমি পেয়ে যাবা। ক্লাসটা শেয়ার করে যদি পেজে নক করো তাহলে আমি আজকের এই ক্লাসের দাগানো পিডিএফটা দিয়ে দিব, যাতে করে তোমার এইচএসসির যে পূর্ব প্ল্যানটা ইন টোটালি আমার এখানে সাজিয়ে দেয়া আছে। ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। লাস্ট অফ অল আমার টার্গেট ডিইউ ইংলিশ কোর্সে ভর্তি চলমান। এই কোর্সের কোর্স ফি আমি সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে নির্ধারণ করছি মাত্র 490 টাকা। 490 টাকা মাত্র কোর্স ফি, যেখানে এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ আসে, রিটেন আসে এবং টেক্সট বুক আসে। ভাই এমসিকিউ, রিটেন এবং টেক্সট বুকের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মাত্র 490 টাকা। এরকম কোর্স বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না, বাট ফ্যাক্ট ইজ দ্যাট তোমরা যদি মনে করো কেন ভাই এত কম টাকা কেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশের মোস্ট অফ দ্য শিক্ষার্থী অনেকেই আন্ডার প্রিভিলেজড অথবা যারা খুব বেশি আর্থিক অবস্থা সম্পন্ন না, তারাও যাতে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা দেখতে পারে, তাদের সকলের কথা চিন্তা করে আমি এই কোর্সের কোর্স ফিটা একদমই মানে যেটা না ধরলেই নয়, এই এর থেকে কম টাকায় আসলে ভাইয়া এমসিকিউ, রিটেন এবং টেক্সট বুকের প্রিপারেশন মানে অ্যাটলিস্ট সম্ভব বলে আমার মনে হয় না। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং এই টার্গেট ডিইউ ইংলিশ কোর্সে ভর্তি হতে পেজে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, যাতে করে এইচএসসি পূর্ব যে আমার প্ল্যানটা আছে বা পিডিএফ বা সাজানো যে সাজেশন গুলান আছে তোমাদেরকে প্রোভাইড করতে পারি। এই কোর্সে যারা এখনই ভর্তি হয়ে যাবে তারা এইচএসসির পূর্বে এইচএসসির জন্য আমার যেসব সাজেশন রেডি করা আছে তারা সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রয়ে
রইলো এবং আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।